জয় গুরু। আপনারা দেখছেন বিশ্বগুরু ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিকে আপনারা নিজের চ্যানেল ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। যদি ভিডিওটা ভালো লাগে খুব শেয়ার করবেন, খুব কমেন্ট করবেন। যদি ভালো না লাগে তাহলে শেয়ার কমেন্ট করতে হবে না। আর আপনারা আমাদের সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে অবশ্যই আমাদের উৎসাহিত করবেন। জয় গুরু। দীক্ষা দাও করে পড়াচ্ছি। হ্যাঁ, জয় গুরু দাদা। আমরা এখন বসছি বিশ্বগুরু ইউটিউব চ্যানেলের সামনে। আপনার সমস্ত জীবনের অজানা তথ্যগুলো আমি সবার কাছে তুলে ধরছি, যাতে সবাই সমৃদ্ধ হয়। তো এখন আমরা একটা জিনিস জানতে চাইব। আমি সবার তরফ থেকে আমি প্রশ্ন করছি যে ব্যক্তিগত জীবনে আপনি যাজন কেমন করেছেন বা কি বুঝেন? এখন তো দেখি অনেকে জোর করে এসে বসিয়ে দীক্ষা দিয়ে দেয়, কিন্তু প্রশ্ন করলে বলে নামটা পাইয়ে দিই, তারপর তিনি দেখবেন। কথাটা যদিও অনেকটা ঠিক, কিন্তু বিজ্ঞানসম্মত যুক্তি কতটা? জোর করে দেওয়াটা ভালো না তাকে বুঝিয়ে সুঝিয়ে তারপরে তাকে আনিয়ে বসানো ভালো, যে সেই নিজে থেকে আসে? এটা আমার মন্তব্য না। আমি জানতে চাইবো আপনার কাছ থেকে যে আপনার ব্যক্তিগত জীবনে যাজন কেমন করেছিলেন, কেমন করা উচিত, বা যাজন কি, এই সম্পর্কে যদি আজকে দয়া করে একটু বলেন যাজন সম্পর্কে। একটা ভাইটাল একটা প্রশ্ন করলেন। আমারও মনে মাঝে মাঝে খুব ধাক্কা খায়, কারণ এখনকার দিনে দীক্ষা হচ্ছে প্রচুর দরকারও আছে দীক্ষা, এটা আমি না বলবো না, কিন্তু যাজনটা সম্বন্ধে ঠাকুর যা বলেছেন সেটা হয়তো সব জায়গায় প্রয়োগ হচ্ছে না, বা যেটা সত্যিকারের যাজন করা। ঠাকুর তুমি এমন করে যাজন করো যে সেটি এসে তোমার দীক্ষা নেওয়া ব্যস্ত হবে। কাউকে ভয় দেখায়, পরিষ্কার ভয় দেখায়, লোভ দেখায়, তাকে না বুঝায় পট করে দীক্ষা টিকা। তবে হয়তো অনেক সময় আমরা করি দীক্ষা তো হলো, দীক্ষা হওয়ার পরে তাকে আবার সেইভাবে যাজন করে করে উদ্বুদ্ধ করে ঠাকুরকে তৈরি করে দেওয়া, তাহলে করি না। দীক্ষা হয়ে গেল, চলে গেল, সে আর কিছুই জানলো না। যাই হোক, ওটার সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, কারণ এখন তো যুগের পরিবর্তন। তা আমার ব্যক্তিগত জীবনে কয়েকটা বলছি। আমার তো তখন বয়স কম, রেঙ্গুনে থাকি। যাজন মানে আমি চলে গেলে এক জায়গায় ঠাকুর বলছেন যে যাজনটা হবে পার্ট অফ লাইফ, তোমার চলার পথে সব চলা বলা ব্যবহার কথাবার্তা, এইটাই যাজন। তোমার ব্যবহার, তোমার চলন বলন কথাবার্তা, তুমি ঠাকুরকে ধরার পরে তোমার যখন পরিবর্তন হতে হবে, এই সমস্ত আশেপাশের লোক দেখে অবাক হয়ে যাবে, এইগুলো কী ছিল, কোথায় এলো, কেমন করে হচ্ছে, এইরকম। তা যাই হোক, তা আমরা দীক্ষা নিয়েছি। দীক্ষা অবশ্য আমাদের সময় তো অন্যরকম ছিল, তখন তো নিরামিষ খেতে হবে। তা আমার দীক্ষা নেওয়ার মানে 3 বছর পরে আমার সুস্থ নেয়। অনেক রকমের আছে। আমি তো রেগুলারে থাকি, ইয়াং ম্যান সৎসঙ্গে থাকি। আমাদের একটা সৎসঙ্গের অধিবেশন কেন্দ্র ছিল লুইস্টিয়া দোতলা করে, আমি সেখানে থাকতাম। স্কুলের মাস্টার করতাম, যেতাম আসতাম থাকতাম। আর মাঝে মাঝে ঠাকুর সৎসঙ্গে যেতাম। আর বুঝি না বুঝি আমাকে বলতো, কিছু বলতাম, এটা হতাম। চলি কিছু কিছু লোকের দীক্ষা হতো। এখনকার মতো তো সহজে দীক্ষা হতো না, একটা দীক্ষা দিতে অনেক কাঠখড় করতে হতো সেইখানে। যাই হোক, তা একদিন আমি স্কুল থেকে এসেছি, ছুটি হয়ে গেছে, এসে বিকেলে ঘরে ঢুকেছি। ঢোকার সঙ্গে সঙ্গে দেখি কি একটা লোক এসে কড়া নাচছে। কে? এরকম একটা বাঙালি ছেলে ঢুকেছে। আসলে বলে আমি দেখলাম বাইরে একটা সাইনবোর্ড আছে, সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র। তা আসলাম, আপনার ঠাকুর সম্বন্ধে কিছু জানবার খুব ইচ্ছা। আমি তাকালাম, সেদে বিশেষ করে বাঙালি ছেলে ঠাকুর সম্বন্ধে জানতে আসছে। ভাবা যে তা তো খুব ভালো, খুব ভালো। এরকম তো সেদে এসে কেউ ঠাকুর সম্বন্ধে জানতে দেয় না। আমাদের খুব ভালো লাগলো। চেয়ারে বসা টসা, কি চাটা খাবে? না না, আমি চাটা কিছু খাবো না, আমার কিছু জানতে। ঠিক আছে। আর আমিও বেশ ঠিক হয়ে বসে আরম্ভ করলাম, কারণ আমি নিজেকে একটু খুব গর্ববোধ হচ্ছে। আজকে ঠাকুর সম্বন্ধে গর্ব সেদে আসছে। এই বলতে বলতে দেখি কিছুক্ষণ পর সেই লোকটা ঠাকুর সম্বন্ধে কিছু অশ্লীল
কথা আরম্ভ করে দিল। মানে আসলে মানে এরকম, দেখুন মশাই ঠিকই বলেছেন, আপনাদের এই ঠাকুরের কয়টা বিয়ে আছে বলতে পারেন, এই আরম্ভ লাগে। যাক, নানা রকমের এই দেখ, আমার মাথা আস্তে আস্তে গরম হতে আরম্ভ করল। এবং দু একটা অশ্লীল ভাষা আমি প্রয়োগ করতে যাই না, মানে আমাকেও সহজে বলতে চাই, তাই প্রত্যেক শিষ্যদেরকে তো করে নানা রকমেরই আর কি। আমার মাথা বলতে বলতে মাথা গরম হয়ে গেছে। হতে হতে অল্প বয়স একেবারে বসে আছে, একটা ঘুষি মেরেছে মুখের পরে, জোরে একটা মারার সঙ্গে সঙ্গে সে কিন্তু রেগে গেল না, চুপ করে দেখি তাতে গোড়া থেকে রক্ত পড়ছে। হাই, আমি খুব ধীর স্থিরভাবে বলছে, আপনি আমাকে মেরে দিলেন, আমি মেরে দিলেন? আপনারা না ধার্মিক লোক, আপনার ধর্ম নিয়ে থাকেন, আপনাদের মেজাজ এরকম হওয়া একই, হয়তো আমাদের চাইতেও তো আপনাদের মেজাজ একই, এরকম আমি ভাবতে পারিনি। তো মেরে গেলাম ওর ইয়ে থেকে। ও রেগে যাবে কি, উল্টো দিকে আরো ধীর স্থিরভাবে বলছে, হ্যাঁ সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি বলতে পারি না। সেদিন চল উঠে না, তারপরে মুখ টুক মুছে টুছে, আমি একটু ভুল গেছি, আমি মানে নিজেকে একেবারে আমি একটা বড় দোষী এবং অসহায় মনে করছি, ওর কাছে আমি একদম মেরে গেলাম। তারপরে বলতে আমি বোঝাই, হ্যাঁ ঠিক আছে, আমার তো ভুল হয়ে গেছে। এরকম এমন সময় হয়েছে কি, আমার ওই আমি যে ঘরে থাকি সৎসঙ্গে, সেইখানে আমাদের হরেন বন্ধু, হরেন বন্ধু ঋত্বিক ছিলেন, তিনি উত্তরবঙ্গে এক জায়গায় থাকতেন। মাঝে মাঝে রেঙ্গুনে আসতেন ওনার ইসের কাছে, ডাক্তারি ব্যাপারে হেডকোয়ার্টারে কিছু দরকার থাকলে আমার ঘরে থাকেন, আর মাঝে মাঝে হেডকোয়ার্টারে যান হসপিটালে। তা তিনি কী কারণে হঠাৎ তিনি ঘরে ঢুকে গেছেন, ঢুকে দেখতে এরকম বসা এরকম। আমি সব বললাম ওখানে থেকে এই ব্যাপার আমি করে ফেলেছি এরকম। তখন তাদের তাকালো, তাকায় বলছে, মানে কি দুটো কি তিনটে কথা বলেছে। মানে জীবনে চলতে গেলে মানুষের অনেক হতে পারে, ভুল হতে, ভ্রান্তি হতে, তাহলে চাই তো জীবনে একজন আদর্শ, না হলে তো জীবনে সুখ শান্তি পাওয়া যায় না। মানে খুব মানে নর্মাল, খুব সিম্পল কয়েকটা কথা, যে কথা আমরাও বলে থাকি, অথচ তিনি এত মোলায়েম, এত সুন্দরভাবে বললেন, আর প্রত্যেকটা কথা ওর ভিতরে লেগে গেল। হ্যাঁ, প্রত্যেকটা কথা ওর মানে মনের ভিতরে লেগে গেল। আচ্ছা, তারপরে কিছুক্ষণ পরে বলতে আরম্ভ করলাম, দেখুন আমার ব্যক্তিগত জীবন আমি খুব অসহায়। আমার বউ, আমার একটা বাচ্চা আছে 5 বছরের মেয়ে, আমার বউ আমাকে আমার অত্যাচার করে, এতই করে যে আজকে আমি সুইটার করবো করে বেরোইছি, সাইনিক অ্যাসিড একটা পকেটে দেখালো, পকেটে সাইনিক অ্যাসিড এসছে, হ্যাঁ হাতে, বলে আমি যাচ্ছিলাম কোকাইন লেক বলে, ওখানে একটা ভিক্টোরিয়া লেক বলে একটা জায়গা আছে ডেমুদের বাইরে, বেশিরভাগ লোক ওখানে সুইসাইড করে, ওইখানে খেয়ে পড়ে থাকে, আমি মরে যাই। বলে এদের আজকে যাবো, কারণ এত যাবে। হঠাৎ এই সাইনবোর্ডটা দেখে আমি ঢুকলাম, যে কেন ঢুকলাম তাও জানি না, ঢুকে এই অবস্থায় হরেন্দা আর 2-4টে কথা বললো, দীক্ষা নিয়ে বসে গেল, দীক্ষা নিল। দীক্ষা নেওয়ার পরে বাড়িতে গেছে, দেখা গেলে আর বোধ হয় রেগুলার সৎসঙ্গে আসে, বোধ হয় মাসখানেক কি মাস দেড়েক পরে ওর বউ দীক্ষা নিল। হ্যাঁ, দীক্ষা টিকা নিয়ে যাই হোক, পরবর্তীকালে আমাদের একজন সৎসঙ্গে খুব ভালো করবে। তো এই যে যজন না থাকলে, কারণ দেখছি হরেন্দা কি নাম ধ্যান করে, কি সাধন ভোজন তার আছে, যে তার ও কথাগুলো সাধারণ সিম্পল কথা আমরাও বলে থাকি, কিন্তু হরেন্দা 2-4টে কথা বললো, ওর ভিতরে লেগে গেল। অথচ আপনি এতক্ষণ ধরে গুরুগম্ভীর কথা বললেন, অনেক কিছু বললেন, কিছু কাজ হলো না, কাজ তো হলোই না, উল্টো আমি মেজাজ হারাই ফেলাম। পেলেন। হরেন্দা দেখলাম সিম্পল কয়েকটা কথা বললো, তাকে ধরে চলেন, তিনি সব করেন, আমাদের করার কিছু নেই। আমার জীবনে যা কিছু পরিবর্তন তিনি করে দেন, মানে এই সিম্পল বিচারের কথা, যেটা মামুলি কথা, আর সব কাজ ওর ভিতরে লেগে গেল। আর হরেন্দা পা জড়ায় কানতে আরম্ভ করলো, তখন দীক্ষা নাও তুমি। ও যে বলার সঙ্গে সঙ্গে হরেন্দা পা জড়া ধরলো, জড়ায় কানতে আরম্ভ করলো। তখন বললো যে দেখেন আমি সুইসাইড করতে যাচ্ছিলাম, এরকম ব্যাপার। হ্যাঁ, দেখেন তাহলে যজন ছাড়া যাজন হয় না, সেগুলো একেবারে কী বলে ক্ষীরবিহীন মাখন না কি বলে আর কি, যাই হোক। তো এই যে যাচন করা, এটা আমার এই জীবনে ওইটাই আমার কাছে প্রথম এফেক্ট করে চলে গেল। যাজন অনেক সময় আমরা ফালতু করি, এই একটা কথা মনে পড়ে গেল। তখন আশ্রমে পাবনায়
অনেক আগের কথা, এটা তার কাছে শোনা যে ঘটনাটা ঘটেছিল। ওই নারীর নীতি নারীর পথে বইটা তখন কম্পোজ করা হচ্ছে ওই প্রেসে। সেই প্রেসে কাজ করেন আমাদের শরৎ সেনদার নামে এক দাদা ছিলেন, তিনি ওই প্রেসে প্রুফ রিডার ছিলেন। রেগুলার যান করেন যেতে, তার সকালে যান, দুপুর বা চলে আসেন, খেয়ে দিয়ে আবার বিকেলে যান, 2 বেলা ওই আশ্রমের পাশে তার বাড়ি, সে যাতায়াত করে। উনার কাছে শোনা, তা বলছে কি, রোজ দেখি ঠাকুর এত ভালো ভালো বাণী দিচ্ছে মেয়েদের সম্বন্ধে, মায়েদের সম্বন্ধে, ইস এইগুলো দিয়ে যদি আমার বউর কাছে বলি তাহলে তার তো কাজ হবে, এত দাঁড়িয়ে কোথায় যাবো। কয়েকটা বাড়ি টাড়িটা মুখস্থ করেছেন, করে টরে একদিন রেডি হয়েছেন। হ্যাঁ, সংসার তো প্রত্যেকের সংসার দল আছে, প্রত্যেক সংসার স্বামী স্ত্রীতেও থাকে না, মানে সব যুক্ত হয়ে গেছে। তিনি বলছেন, আসলাম, এসে ঠিক মনের ভিতর খালি বুঝবে, স্নান টান করে খেতে বসছি, খেয়ে টেয়ে বসে ভাবছি কখন বউকে ডাকে বাণীগুলো শোনাবো, ব্যাখ্যা করবো কেমন হয়। তিনি খেয়ে বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে দেখছে তার বউর খাওয়া দাওয়া হচ্ছে, শুনতে পাই ওদের বাড়ি মানে এমনি ঘর, বারান্দায় আছে, কুকুর তামাক খান, তা খেয়ে দিয়ে এসে তামাক খাচ্ছেন। আর দেখছে আগেকার দিনে বউকে নাম ধরে ডাকে না, ছেলে মেয়ে থাকলে তার নামে ডাকে, ওরা মেয়ের নাম কালী, ও কালীর মা, ও কালীর মা তোমার খাওয়া দাওয়া হলো, আর ও তো বলবে, সে তো তার মনে কাজ করছে, তার রান্না করে খাচ্ছে, ওই করছে। বলছে হয়ে গেলে একটু এদিকে আসো, তো বারবার বলছে কি তুমি এতক্ষণ ধরে কি করছো, কি 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 ভাই চাও কি, আরে আসো না তোমার কাজ হয়েছে, তুমি বারবার ডাকছো, আসছি যাচ্ছি। আমাকে ডেকে বলছে দেখো ঠাকুর কি মহামূল্য বাণী দিতে আরম্ভ করছে, এইবার যে কটা তার বাণী মুখস্থ আছে পরপর বলছে, পড়াটা একটু ব্যাখ্যা করতে আরম্ভ করছে। হ্যাঁ, এই ঠাকুরের বাণী জানো, আমরা বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নামলে বসে তামাক খাচ্ছে। আর উনি ভাবছেন আমার এই বাণীগুলো বোধ হয় কালীর মা খুব মন দিয়ে শুনছে। তার চিন্তা রয়েছে ওই ঘরে এখন ছেলের অনেক কাজ বাকি আছে, থালা গটি মাছ দেবে, ঘাসের বসে করতে হবে, সে ওই দিকে তাকাচ্ছে, সে খেয়াল করছে নিজের মনে বলে যাচ্ছে। বলতে বলতে বৃষ্টি থেমে গেছে, প্রায় আধা ঘন্টা হলো, বৃষ্টি থামিয়েছে, তখন থেকে ফ্যাস ফ্যাস করছো, যাও তোমার কাজে যাও, দেখি আমার অনেক কাজ আছে। বসে বসে আজ জোরে ফ্যাসল ফ্যাসল করছো বলে চলে গেল। মুখ কালো, হ্যাঁ এতক্ষণ ধরে কাকে কি শোনালাম, কি উপায় নেই। সাতাটা বগলে নিয়ে আবার রাস্তাতে হাঁটতে হাঁটতে ঠাকুর বাড়ি গেছে। ঠাকুর মা তিনজনে বসে আছেন অন্তর্যামী, তিনি দূরের থেকে সরদাকে দেখতে হয়েছে, এই প্রণাম করে যত ঠাকুর প্রণাম করে আবার প্রেসে যাবে, প্রণাম করেছে, প্রণাম করে ও শরৎদা কি ব্যাপার, মুখটা আজকে বেজার লাগছে আপনার? না তো না তো না, কেমন লাগছে কেমন। ঠাকুর কি বলবো, এই বাড়ির মেয়েরা যদি ঠিক না হয় সে সংসার ঠিক হয় না। আপনার এত এত বাণী সে কোথায় যাবে নষ্ট হয়ে, আপনার বাণীগুলো বৃথা যাবে। আমি আজকে বলছে আজকে গিয়ে কালীর মাকে কয়েকটা বাণী শোনায় ব্যাখ্যা করছিলাম, কী করে মেয়েদের চলতে হয়, কেমন করে চলতে। তারপর সব ঘটনা বললো, শুনে টুনে কয় কি, আমি ভাবছি কালী মা মন দিয়ে শুনছে, কিছুক্ষণ পরে হ্যাঁ বৃষ্টি থেমে গেছে, তখন থেকে ফ্যাস ফ্যাস করছে, আর জোরে ফ্যাসের ফসল করে চলে গেল। কাল বলছে ও সরদা বলেন কি, বলে কি ফ্যাস ফ্যাস, আবার এমফ্যাসিস করে বলে আর জোরে ফ্যাস ফ্যাস। হ্যাঁ, সবাই হাসছে আশেপাশে লোক। ঠাকুর তখন ঠাকুর গম্ভীরে বললেন, দেখেন শরৎদা, যাজন করা, বিশেষ করে নিজের লোকের কাছে যাজন করা বড় কঠিন, বাইরের লোকের যাজন করা সোজা, নিজের লোক বিশেষ করে বউ ছেলে মেয়ে এদের কাছে যাজন করা খুব কঠিন। কারণ এখানে আমার নারী দক্ষতা আমার সব বোঝে, সব জানে, তাই এখানে তাদের সামনে যাজন করা খুব কঠিন। পাশে এক দাদা ছিলেন, দাদা কি করে তাদের আমি যাজন করবো, ঠাকুর এক্সাম্পল হবে, উদাহরণ হবে, যে কথাটা বলছে সে কথা নিজেকে করি করতে হবে। হ্যাঁ হ্যাঁ,
আমি তোরা সন্ধ্যাবেলা কোথায় থাকি ছেলেবেলে, হ্যাঁ করতে পারি না, সন্ধ্যাবেলা ঠাকুর এসে বসে প্রার্থনা করতে পারিস না, হ্যাঁ কি করিস করি, হ্যাঁ আমিও তো করি না, তাদের করছি আমি করি না, বউকে উল্টো পাল্টা জ্ঞান দিচ্ছি, ছেলে মেয়েকে জ্ঞান দিই, আমি করি না, তারা সব জানে, হয়তো তারা মুখে ফুটে বলে না, মনে মনে। সেই জন্য নিজে করে অন্যকে করা এটা একটা বড় জিনিস, এটা এক্সাম্পল সব ক্ষেত্রে ওটা হলে খুব ভালো হয়। আর ও এক্সাম্পল হতে হলে নিজে করতে হবে, যজন নিষ্ঠভিত্তিক করে সেই। একবার যাজন সম্বন্ধে আসছে, একবার আমাদের উৎসব হয় দেওঘরে, তখন 5 দিন উৎসব হতো, 7 দিন হতো, 7 দিন তো 5 দিন অনেক দিন হয়েছে, তারপরে 3 দিন হতো, এখন তো 2 দিন। তা উৎসবের সময় কলকাতা থেকে বড় বড় লোককে আনা হতো আমাদের বক্তৃতা দেওয়ার জন্য, সবাই খুব বড় বড় বিশিষ্ট সাহিত্যিক হোক কিংবা রাজনীতিবিদ হোক, এরকম তাদের আনা হতো, নিয়মিত করে আনা। তাই উৎসবের আগে আমাদের কর্মকর্তারা অনেকে কলকাতা যেতেন, তাদের সঙ্গে যোগাযোগ করে আনতেন। তো সেবারে আমাদের সেক্রেটারি ছিলেন সুধীর বরিদা, সেক্রেটারি তিনি, তারপরে আমাদের হরিদা মানে সচ্চিদানন্দ গোস্বামী গোসাই বাবার ছেলে, তারপরে বীরেন মিত্রি, চুড়িদা, এরা বিশেষ এরা 4-5 জন কলকাতায় গেছে, গিয়ে সবার সঙ্গে যোগাযোগ করে আবার সবাই এক জায়গায় শিয়ালদা স্ট্যান্ডে একটা ট্রেনে উঠেছে 4-5 জন। ওটার সঙ্গে সঙ্গে সেই ট্রেনে দেখছে একজন স্বামীজি, আচ্ছা দুর্গাপাড়া স্বামীজি, তিনি বসে বসে। আর আমাদের তো মানে ভাব জেগে ওঠে, স্বামীজিকে কিছু শোনাই, তা হরিদাকে পাঠিয়ে গিয়ে কেমন আছেন, কী আছেন, কোথায় আছেন, যাচ্ছেন কোথায়, করতে করতে প্রসঙ্গ তৈরি হয়েছে, আচ্ছা আপনারা এই যে সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করেন, এতে তো সুবিধাটা কী আছে, হ্যাঁ ঈশ্বর পেতে হলে কেন ত্যাগ করতে হবে, কেন এরকম করতে হবে, কেন কি তাই, এই আরম্ভ হয়ে গেছে, এই বিষয়বস্তু হচ্ছে করতে 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 তখন সেও বলছে, হরিদা বলছে, আর হরিদাকে অ্যাসিস্ট করার জন্য চুড়িদা গেছে, আর চুড়িদাকে অ্যাসিস্ট করতে বিরান গেছে, ও একা, এরা 5 জনের চক্করের মধ্যে হয়েছে। শেষ পর্যন্ত চুপ করে গেল, পাটনায় যাবে, চুপচাপ আর কথা বলে না, পারবে কেন, এদের সঙ্গে যুক্তি তর্ক তো সৎসঙ্গের সঙ্গে পাঠানো মুশকিল আছে, সে যত বড় রাজনীতিবিদ হোক আর যত বড় পণ্ডিত হোক, যুক্তি তর্ক দিয়ে সৎসঙ্গীদের ওরে বাবা, সেটা চুপ করে চলে গেল। তারপরে দেওঘরে গিয়ে জটিতে নেমে গেছে, নেমে সন্ধ্যেবেলা ঠাকুরের কাছে আমাদের গেছে হরিদা, হরিবসাই, বলছে কি ঠাকুর আজকে এক স্বামীজিকে পাকড়াও করলাম, সে তো বলতে আরম্ভ করলো, এখানে এমন করে বললাম যে আমার বীরেন্দার কথা আমাদের যুক্তির কাছে একটা ফেল, হ্যাঁ সেই আর ঠাকুর বলে এনজয় করছে, করতে 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 বলছে যে হ্যাঁ, তারপরে কি হলো, চুপ করে চলেই গেল, চুপ করে গেল, আর কথা বলতে পারলো না, হরি চুপ করে গেল, হ্যাঁ চুপ করে গেল, একদম চুপ, একদম চুপ, গর্ব করে বলছে, হরি তাকে চুপ করে দিলে তাকে তার পেলে না, তাকে পেলে না, তা তোমার সেই যাজনে কি হবে, যাকে পেলে না তাকে এমন যাজন করলে যে তাকে হটাই দিলে, হরিদা তখন মাথা নিচু, তাই তো এমন যাজন করেছ, তাকে চুপ করাই দিলে, চুপ করে দেব, অনেকেই গেছে। আর একটা কাহিনী বলছি, আমাদের জনার্দন মুখার্জি খুব বক্তা ছিল, মস্ত বক্তা, সেই সময় তার বক্তৃতায় হাজার হাজার লোক একেবারে থমবে, খুব ভালো বক্তা ছিলেন। তা একবার উত্তরবঙ্গে তাকে নিমন্ত্রণ করে নিয়ে গেছে উৎসবটা ভালো বক্তৃতা দেওয়ার জন্য। সেখানে ওই হাউজের ম্যান আর ও একসঙ্গে ঠাকুরের কাছে বক্তৃতা, 2-3 দিন সেখানে উৎসব টুসব করে বক্তৃতা দিয়ে ঠাকুরের কাছে গল্প করছে সকালবেলা। ঠাকুর হাজার হাজার লোক এখন চোখ মেরে স্টান আমার কথা শুনে, একদম সব তারা সব খুব যা করে গল্প যায়, এত লোক, একটা লোক
হাজার হাজার লোককে ঠাকুর এনকারেজ করে, খুব ভালো। বিকেল বেলায় ঠাকুর কাছে এসে বলছে, ঠাকুর মানুষ এত নিমখরম হয় বুঝিনি, রাস্তা একটা ছেলে খেতে পারে না, বলতে তাকে বললাম তুই যাবি আমাদের সামনে, আসলো, এসে টেসে আমরা ঘরে রাখলাম, আমাদের কাজ টাজ করবো, রাজি হল। অজ্ঞাত স্বরে আমরা নেই, আমাদের গড়ি ছিল, হাজবের গড়িটা নিয়ে এসে পালালো, তাকে ধরে আনে পিঠে তাকে বের করে দিচ্ছে। দেখেন এইরকম ঠাকুর গম্ভীর হয়ে তাকে দাঁড়াই দিল, হ্যাঁ দাঁড়াই দিচ্ছে, এখন দরকার নেই এরকম। জনার্দন মুখার্জি, তুমি সকালবেলায় হয়ে গেলে তোমার বক্তৃতায় হাজার হাজার লোক তাদের চরিত্রের পরিবর্তন নেই, তারা কত ইয়ে হলো, মানুষ হলো, তোমার কথায় তারা মুগ্ধ হলো, তোমার কথায় তারা জীবনের অনেক পরিবর্তন এনে দিল। আর বিকেলবেলায় এসে বলছে সাধারণ একটা ছোট্ট ছেলে, তাকে তুমি পরিবর্তন করতে পারো, উপর তারাই দিলে। ঠাকুরের সত্যি তাই, আমরা ঠাকুরের সম্পর্ক করতে কতগুলো জিনিস দেখেছি। ঠাকুর ঠিক ধরেছেন, সকালবেলা এত বক্তৃতা যে গপ্প টপ্প করলে হাজার হাজার লোক তোমার বক্তৃতায় মুগ্ধ হয়ে তারা তাদের জীবনের অনেক পরিবর্তন আনতে পারে, করতে পারে। আর বিকেলবেলা এসে বলছে একটা সাধারণ ছেলে, একটা বাচ্চা ছেলে, অবুঝ ছেলে, তার সব ভুল ভ্রান্তি তুমি তাকে তারাই দিলে। তা আমরা ঠাকুর কিনে চলতে কত জীবনে সে অনেক কথা মনে পড়ে। দেখ এখন এই আছে, ঠিক আছে, জয় গুরু। তাহলে আজ এই পর্যন্ত, আবার একদিন আসবো সবাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 11টা বাজে।